আর্যপুত্র রামচন্দ্র, কতদিন দেখিনি আপনাকে। জীবনে বিশেষ কারো কারো স্মৃতি ভোলা যায় না। এক, যে প্রথম আঘাত করে; দুই, যাকে প্রথম ভালোবাসা যায়। আমার ক্ষেত্রে আপনি সেই দুজন ব্যক্তি একসঙ্গে। আপনাকে ভোলা সম্ভব নয়। এখন ফাল্গুন মাস, প্রকৃতি বড় সুন্দর, বড় মোহময়, কিন্তু বিষাদে আচ্ছন্ন লঙ্কাপুরী। দাদা রাবণের মৃত্যু এখনো দগদগে ক্ষত। বিশ্বাসঘাতক বিভীষণ করুণ মুখে সিংহাসনে বসে থাকেন। ওই সিংহাসন তো কাপুরুষ দেশদ্রোহীর জন্য নয়, ওই সিংহাসন বীর রাবণের জন্য, তার উপযুক্ত পুত্র মেঘনাদের জন্য ছিল, যাকে নৃশংসভাবে কৌশলে হত্যা করেছিল আপনার কাপুরুষ ভ্রাতা লক্ষণ। ভয়ঙ্কর সেই যুদ্ধের জন্য সীতাহরণের ঘটনাকেই দায়ী বলে মনে করে সবাই। হাজ প্রাসাদের এক কোণাতে বসে ভাবছি, ফেলে আসা কত কথা। বিধ্বস্ত দগ্ধ লঙ্কাপুরীর দিকে তাকিয়ে চোখে জল আসে। আমার অনুরাগ প্রেম যে এভাবে রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তিকে আমূল নাড়িয়ে দেবে, সে কথা জানতে পারলে নিজের আবেগ দমন করে রাখতাম না হয়। তীব্র অনুশোচনায় খাক হতে হতে মনে হতো, কেন ভালো লাগলো আপনাকে, কেন অন্ধ আবেগে এগিয়ে গেলাম সেদিন, কেন কেন ধিক্কার জন্মায় নিজের উপর। সীতা যার পত্নী, অন্য কারো দিকে সে তাকাতে পারে কখনো? সেই সীতাকে বিনা দোষে গর্ভবতী অবস্থায় নির্বাসন দিলেন। আজ সত্য বলুন তো, লঙ্কা আক্রমণের উদ্দেশ্য ঠিক কি ছিল? সীতা উদ্ধার নাকি আর্য ক্ষমতার প্রসার? হে রাম, পুরুষের রাজনীতির সবচেয়ে বড় শিকার নারী, আর মহারানী সীতা আপনাদের সেই রাজনীতির শিকার। আর সূক্ষ্মভাবে যদি বিচার করা হয়, মানুষ দেখবে সীতাহরণের মূল বীজ পুঁতেছিলেন আপনি। দণ্ডকারণ্যের পঞ্চবটী এক অপূর্ব সুন্দর স্থান। যুগ যুগ ধরে আমি আর আমার মহাবলী দুই ভাই খড় ও দূষণ ওই অঞ্চলের বাসিন্দা। অরণ্যের ফল, পশু, নদীর জল এগুলোর সঙ্গে মিলে মিশে একাত্ম হয়ে আমরা নিশ্চিন্ত জীবন যাপন করতাম। কিন্তু আর্য ঋষিরা, তাদের পরিকল্পনা ছিল সুদূর প্রসারী। যাযাবর এই জাত বসত কায়েম করতে এসেছিল ভারতবর্ষের মাটিতে, ঝাঁপিয়ে পড়ল আমাদের উপর। বলবান হলেও রাক্ষস জাত আগ্নেয় অস্ত্রের ব্যবহার জানত না, আর যেটা জানত না তা হল ছলনা, কপটতা, চাতুরী। আর্যরা জনপদ অধিকারীর সঙ্গে সঙ্গে হাত বাড়ালো অরণ্যের দিকে, বড় বড় আশ্রম তৈরি করলো, ফল জল সব কিছুতে ভাগ বসালো। শুধু তাই নয়, আমাদের উৎখাত করে সম্পূর্ণভাবে ভোগ করতে চাইল অরণ্য সম্পদকে। জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ লঙ্কা থেকে আদেশ দিলেন, খড় ও দূষণ যেন রক্ষা করে অরণ্যবাসীদের, কিছুতেই যেন অনাহার বা মহামারী গ্রাস না করে প্রজাদের। ঋষিরা গেলেন খেতে। আর্য ক্ষত্রিয় মহাবীর আপনি, উন্নত অস্ত্রশস্ত্র নিয়ে পিতার সত্য রক্ষার্থে এসেছেন অরণ্যে। সুতরাং অসহায় আদিম অধিবাসীদের উপর ঝাঁপিয়ে পড়তে আপনার চেয়ে উপযুক্ত আর কে ছিল? আমি ছিলাম রাজকন্যা। আমার কাছে নির্দেশ এলো লঙ্কায় ফিরে যাবার। নিরাপদ নয় আর বনভূমি। ফিরে যাচ্ছিলাম। বহুকালের পরিচিত অরণ্য আমার। খুব কষ্টে চোখের জল মুছে গুছিয়ে নিচ্ছিলাম নিজের সব কিছু। এমন সময় দেখলাম আপনাকে।
প্রথমে গাছের আড়াল থেকে, তারপর ঘন পাতার ফাঁক দিয়ে। সূর্যের আলো ঠিকরে পড়ছে আপনার শরীর থেকে। দীর্ঘ উন্নত দেহ, প্রশস্ত বক্ষ, পুরুষালী স্কন্ধ, হাতে ধনুক ও স্বর। পুরুষের এমন রূপ, চোখ, চুল, বসার ভঙ্গি, চিবুকের ভাঁজ, অধরের তীব্র আকর্ষণ, সেই সঙ্গে অমন কাঠিন্য, এমন দেখিনি আগে। শরীর জুড়ে জ্বলে উঠল দাবানল। প্রিয় সখীরা ব্যাকুল হয়ে উঠল, এ কি করছো রাজকুমারী? এমন ভুল করো না। রাক্ষসরাজ রাবণ আদেশ দিয়েছেন ফিরে যেতে, তাই চলো। আর্য রাজপুত্র আমাদের পেলেই ধ্বংস করবেন। এখন বিকেল। সমুদ্রের নীল রঙের উপর অস্ত সূর্যের লাল আভা পড়েছে। নীল রং প্রিয় আমার। সেদিন অভিসারে যাবার উত্তেজনায় সেই রঙের বস্ত্রে সাজালাম নিজেকে। দীর্ঘাঙ্গী কালো হিল্লোলিত শরীর ঘিরে নীল রং খেলা করতে লাগলো সফেন তরঙ্গের মতো। ধীরে ধীরে এগিয়ে গেলাম আমি। নিজের আবেগ গোপন করতে আমরা শিখিনি। সূর্যমুখীর মতো শত প্রকাশিত হৃদয়খানি তুলে ধরলাম আপনার কাছে। সাক্ষী রইল বসন্তের পলাশ, নীল আকাশ আর দূরের পাহাড়। নতমুখী বলে দেখতে পাইনি, চোখে চোখে ইশারা হলো। আপনারা দুই ভাই আমাকে নিয়ে খেলা খেলতে লাগলেন। কখনো বলছেন, ওই দেখো ওইখানে রাম। কখনো বলছেন, তুমি কামার্ত নারী, লক্ষণকে কামনা করো, আমি বিবাহিত। ওই দেখো কত সুন্দর লক্ষণ। কুটিরের চতুর্দিকে অরণ্যের কোনায় কোনায় আমি ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘামে ভেজা শরীর, বিধ্বস্ত পোশাক, প্রসাধন, আমি কাতর হয়ে বসে পড়লাম ধুলোর উপর। দানবরাজ রাবণের বোন, আমি শূর্পণখা। আমার একটা ইশারায় 100 দাস দাসী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সেই আমি হাউ হাউ করে কাঁদতে লাগলাম আকুল হয়ে। তাই দেখে আপনারা দুই ভাই হাসতে লাগলেন। লক্ষণ পা দিয়ে ঠেলে দিয়ে হাসতে হাসতেই বাম হাত মুচড়ে ধরলেন আমার। সীতা বেরিয়ে এসে বাধা দেবার চেষ্টা করতে লাগলেন। ছেড়ে দাও বলে মিনতি করতে লাগলেন। লক্ষণ যেন ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। এক অনার্যা যুবতীর এত সাহস! এই প্রেম নিবেদন যেন এক অপমান। সজোরে ধাক্কা দিয়ে আমার গালের পাশে খড়গ চালিয়ে দেন। টুকরো হয়ে কেটে যায় কান। আমি চিৎকার করতে থাকি। রক্তমাখা দুই হাত জোড় করে ক্ষমা চাইতে না চাইতেই ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে নাক কেটে নিলেন লক্ষণ। আমি অচেতন হয়ে পড়ে গেলাম রক্তাক্ত পঞ্চবটির মাটিতে। কি সব লেখে ইতিহাস! আমি নাকি প্রত্যাখ্যাতা হয়ে রাম লক্ষণকে আক্রমণ করতে গিয়েছিলাম। আর্যপুত্র, আজ একবার সত্যি কথা বলুন তো, আপনাদের কি আমি আক্রমণ করেছিলাম, নাকি শুধুমাত্র কৌতুকের ছলে আমার নাক কান কেটে দিলেন আপনারা? সেই ঘটনার পরে কতদিন কেটে গেছে। উন্নত শল্যবিদ্যার সাহায্যে নাক কান জোড়া লাগানোর কথা বলেছিলেন সকলে, রাজি হইনি। স্বাধীনতাহীন লঙ্কাপুরীর প্রতীক হয়েই বেঁচে থাকি, বরং বাকি কটা দিন খুব নিঃশব্দে আরও একটা কারণ বলে যাই। পৃথিবীর সব বোকা মহিলাগুলোর মতো আপনার দেওয়া এই আঘাতগুলো কাছে রাখতে ভালো লাগে। বিজনে গভীর হয় ক্ষত, জেগে ওঠে অনর্গল ক্ষয়। বিষাদ ছুঁয়ে বেঁচে আছি ওই ক্ষত আশ্রয় করে। হে রাম, আপনি মহাবীর। আজ আর্য সংস্কৃতির, আর্য সাম্রাজ্যের বিস্তার সম্ভব হয়েছে শুধুমাত্র আপনারই জন্যে। হিমগিরি অতিক্রম করে গাঙ্গেয় ভূমি পার হয়ে মহাসমুদ্রের অপর পারে লঙ্কা দ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আর্য সভ্যতাকে।
নিশ্চিহ্ন হয়ে গেছে রাক্ষস জাতির সমস্ত গরিমা। কিন্তু ভাবলে অবাক লাগে, সে আগুনে শুধু আমার পরিবার নয়, আপনার জীবনেরও সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল। সীতাকে পেয়েও আপনি ত্যাগ করলেন। স্বর্ণ সীতা নিয়ে অশ্বমেধ যজ্ঞ হল, তবে রাজার পুত্র লবকুশ জন্ম নিল দরিদ্র ঋষির কুটিরে। আর জীবনের শেষ প্রান্তে এসে নিজের কথা বলার সাহস আমাকে কে দিল জানেন? শুনে চমকে উঠবেন। বাল্মীকির আশ্রমে দেখা করতে গেলাম একদিন সীতার সঙ্গে। উদ্দেশ্য খুব মহৎ ছিল বলবো না। এক বিরহী অন্য তাপিত হৃদয় দেখে যদি শান্তি পায়, সে কথা ভেবেই যাওয়া। সীতার কষ্ট দেখে যদি নিজের অপমান একটু লঘু হয়। ভাগ্যিস গেলাম। সেখানে না গেলে এমন করে চিনতে পারতাম না নিজের নারী সত্তাকে। ভেবেছিলাম আমার মতোই অপমানের জ্বালাতে জর্জরিত জানকী, অথচ উনি যখন চোখ তুলে তাকালেন দেখে চমকে উঠলাম। অলংকার নেই, নেই লাস্য সুগন্ধি রঙিন বস্ত্র। পুরুষের জন্য আছে কেবল ভয়ঙ্কর উপেক্ষা। একটাও শব্দ উচ্চারণ করলেন না রাম সম্পর্কে। আমাকে ফল জল দিয়ে বসতে বললেন। কেবল নির্লিপ্ত উদাসীন্যে বুঝিয়ে দিলেন নারীর আসল জোর কোথায়। ফিরে আসবার সময় মৃদু স্বরে বললেন, নিজেকে বিশ্বাস করো। মনে পড়ে সেই রাতের কথা, ভ্রাতা রাবণের মৃত্যুর আগের রাত। ঠিক এইখানে বসে বীণা বাজিয়ে চলেছিলেন রাক্ষসপুরী বীর শূন্য। রাবণ বুঝতে পারছিলেন তার মৃত্যু আসন্ন। নিঃশব্দে পাশে বসে ভ্রাতার হাঁটুতে মুখ রাখলাম। আমার মাথায় হাত বুলিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু বলতে চাও ভগিনী? এসবের জন্য আমি দায়ী ভ্রাতা। রামকে দেখে এত আবেগ, এত প্রেম যদি না জাগতো আমার। এ যুদ্ধ যে অনিবার্য ছিল। সীতাহরণ বা তোমার উপর অত্যাচার না হলেও যুদ্ধ হতো। আর্য রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আমি সবচেয়ে বড় বাধা। তার কোলের উপরে লুটিয়ে পড়া আমার এক ঢাল চুলে হাত বুলিয়ে তিনি বললেন, এখনো ভালোবাসো? এখনো ভুলতে পারোনি? তুমি যে বিবাহিতা শূর্পণখা। ভালোবাসি ভ্রাতা। তিনিও বিবাহিত। গভীর প্রেম তাঁর সীতার প্রতি। সেখানে শুধু আমি কেন, কোনো রমণীর ক্ষমতা নেই প্রবেশ করে। আমি দেখেছি, অনুভব করেছি। তবু সব জেনেও আর নারীর উপর অত্যাচার, আর্য পুরুষ হয়ে অবলা নারীর উপর অত্যাচার। ক্রোধে মুষ্টিবদ্ধ করলেন আপন হাত রাবণ। লঙ্কায় একদিনের জন্যেও অপমানিত হয়নি সীতা। আর কেউ না বলুক, সীতা নিজে এ কথা মানবেন। বলতে বলতে চোখ ছলছল হয়ে এলো ভারত ভূখণ্ডের শেষ স্বাধীন সম্রাটের। বুঝলাম তিনিও ভালোবাসেন সীতাকে। হে রাম, আজ মনে হয় আপনি বড় একলা। রাষ্ট্রের দাবির কাছে আপনি বলি প্রদত্ত। ঋষিদের হাতিয়ার আপনি। মন না চাইলেও করেছেন যুদ্ধ, লোক সংহার। আপনি আসলে এক প্রেমিক, সীতা মনোহরণ রাম। একথা প্রথম বলেছিল সরমা, বিভীষণ পত্নী। বিশ্বাসঘাতকের স্ত্রী বলে তাকে কেউ পছন্দ করে না। তবু সে প্রাণপণ সেবা করে সকলের। হৃদয় বড় সুন্দর সরমার। সে আমাকে বুকে জড়িয়ে ধরে, বলে, দুঃখ পেও না বোন। শ্রীরাম অনেক ত্যাগ করেছেন। নিজের পরিবার, প্রেম কোনো কিছুকেই মূল্য দেননি। আর্য রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন সমগ্র আর্য জাতির ছিল, তার একলার নয়।
অথচ সমস্ত দায় দোষ কটূক্তি তাকেই সহ্য করতে হলো। সব কোলাহল এখন শেষ। দূরে থেকেও আপনার একাকিত্ব ছুঁয়ে যায় আমাকে। সীতা চলে গেছে, ত্যাগ আর ধর্মের মহান আদর্শ হয়ে থাকবে সে। আমি কোথাও যাব না, যেতে পারবো না। প্রেমিকা আর পত্নীর তফাৎ এখানে। পত্নীর অধিকার থাকে অভিমান করে ছেড়ে চলে যাবার, প্রেমিকার প্রতীক্ষা থাকে, অনন্ত প্রতীক্ষা, অনন্ত প্রতীক্ষা।